বাংলাদেশে যে অনেক প্রতিষ্ঠান আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান নামে পরিচিত, যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকেও সরাসরি ভাবে স্পন্সর করত। মিডিয়া নিয়ে যে কথাগুলো হচ্ছিল, আমাদের একজন দর্শক মিডিয়া নিয়ে কথা বলছিলেন, বাংলাদেশের মিডিয়া। তো বাংলাদেশের মিডিয়াটা তো আমরা জানি যে বাংলাদেশের মিডিয়াকে লেজুরবৃত্ত করা হয়েছে। কেন করা হয়েছে? উদ্দেশ্যমূলক ভাবে গত 15-16 বছর বা তার আগে থেকে। আমি বলবো স্বাধীনতার পর থেকেই আমাদের মিডিয়াকে কুক্ষিগত করবার একটা প্রচেষ্টা ছিল। এবং আমরা জানি যে মানে ভারত এবং তাদের কিছু এজেন্ডা বাস্তবায়ন, কারণ বাংলাদেশ নিয়ে তাদের বহু কিছু চিন্তা ভাবনা, বহু কিছু পরিকল্পনা ছিল। তারা বহুকাল ধরে এটা পাকিস্তানের, আমি বলবো যে 47 থেকে 1947 সাল থেকে তাদের এই কাজগুলো শুরু হয়েছিল। তো যদিও তখন রয়ের সৃষ্টি হয়নি, কিন্তু পরবর্তীতে রয়ের দ্বারা এই তাদের যে এজেন্ডা বা তাদের যে চিন্তা বা তাদের বাংলাদেশের কাছে বা ওই তৎকালীন পূর্ব পাকিস্তানে তাদের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা বাস্তবায়ন করবার জন্য যে যখন সৃষ্টি হলো এবং এর মাধ্যমে তারা বিভিন্ন কাজ করেছে, সেখানে মিডিয়া এবং কালচারাল ফ্রন্ট এই দুইটা মাধ্যমকে তারা বিশেষভাবে গুরুত্ব দিত, আমি জানি। এবং বাংলাদেশে যে অনেক প্রতিষ্ঠান আছে, সাংস্কৃতিক প্রতিষ্ঠান নামে পরিচিত, যারা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, সেই প্রতিষ্ঠানগুলোকেও সরাসরি ভাবে স্পন্সর করতো। কিন্তু তাদের নাম এখন না বলাই ভালো, কারণ আমি আর কাউকে ইয়ে করতে চাই না। কিন্তু মিডিয়াও আছে, আপনিও জানেন, আমার সহ আলোচক বৃন্দ জানেন নিশ্চয়ই, যে মিডিয়া কারা কারা ভারতের পারপাস সার্ভ করে। যেমন একটা প্রতিষ্ঠানের কথা এখন না বললেই নয়, সেটা হচ্ছে জনকণ্ঠ। তো জনকণ্ঠ যখন হলো, খুব বড়ভাবে এটার আত্মপ্রকাশ করলো, অনেক একটা মহা উৎসব টুৎসব হলো। পরবর্তী সময় দেখা গেল 2 বছর বা 3 বছর পরে হ্যাঁ। ভারতীয় একটা প্রতিষ্ঠান, তাদের অ্যাসেট ডিক্লেয়ার করতে হয় প্রতি বছর, তাই না? তো তখন অ্যাসেট ডিক্লেয়ার করবার সময় বাংলাদেশের জনকণ্ঠ তাদের অ্যাসেট হিসেবে ডিক্লেয়ার করলো, ভারতের একটা একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। তো সেখানেও বোঝা যায় যে ভারত কিভাবে বাংলাদেশের মিডিয়ার ভেতরে ঢুকে কাজ করেছে বিভিন্ন সময়। তো এই প্রভাবটা আছে একদিকে, আরেকদিকে কিছু স্বতঃস্ফূর্ত মিডিয়া আছে, একেবারে নাই বললে চলবে না, কিন্তু তারা অনেক সময় হয়ে যায়, আইসোলেটেড হয়ে যায়। তারা অনেক সময় অনেক কিছু করতে চাইলেও করতে পারে না। তবে ওই যে মিডিয়ার বা সাংবাদিকতার যে একটা একটা যে একটা একটা যে একটা একটা যে স্বতঃস্ফূর্ত, তো মানে স্পন্টিনিটি যেটা থাকে, সেই স্পন্টিনিটিটাকে ধরে রাখার জন্য যেই ধরনের মিডিয়া বা সাংবাদিকদের স্পন্সর করা দরকার বা তাদের যে ধরনের ব্যাকআপ দরকার, সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো, সরকারের থেকে তো আসেই না, খুব কম। তারপরে অন্যান্য যেসব প্রাইভেট প্রতিষ্ঠানগুলো আছে, প্রাইভেট মালিকানা, তারাও কিন্তু সাংবাদিকদের সেভাবে স্পন্সর করে না বা তাদের উৎসাহিত করে না যে তারা যেন স্বতঃস্ফূর্ত খবরগুলো তাদের মতো করে সামনে নিয়ে আসে। মানে একটা সাংবাদিক কিন্তু একটা একটা ক্যাটালিস্ট, তাদের ক্যাটালিস্ট বলা হয়, তাদের ইনভলভ হওয়ার কথা না, কিন্তু তারা দেশের জন্য নিশ্চয়ই ইনভলভ হবে। এবং আমরা বহু দৃষ্টান্ত জানি, আমি অনেক বড় বড় সাংবাদিকের নাম বলা যায় এখানে। একজন একজন ছিলেন ইটালিয়ান সাংবাদিক, ওরিয়ানা ফালাসি, বাংলাদেশের মানুষ সবাই তাকে চেনে। সে বাংলাদেশের উপরে অনেকগুলো রিপোর্ট করেছে এবং একসময় 71-এর স্বাধীনতার পরে বাংলাদেশে এসেছিল শেখ মুজিবুর রহমান সাহেবের ইন্টারভিউ নিতে, কিন্তু তিনি নিতে ব্যর্থ হয়েছিলেন। উনি খুব অ্যারোগেন্টলি ওনার সঙ্গে ব্যবহার করেছিলেন, যে কারণে উনি কিছু মন্তব্য করেছিলেন, যেটা বাস্তবায়নও দেখা গেছে, যেটা দেখা গেছে পরবর্তী সময় সেটা সত্যিকারই বাস্তব, মানে ওই ওই ঘটনাগুলোই ঘটেছিল। শেখ সাহেবের কথা বলেছিল যে যেভাবে সে আচরণ করছে, সে তো তার বংশ থাকবে না। এটা কিন্তু ওরিয়ানা ফ্যালেসি এরকম একটা মন্তব্য করেছিলেন। তো যাই হোক, আমি তাই বলছি যে সাংবাদিকতার কতগুলো শর্টকামিং আছে বাংলাদেশে, যেটাকে আমরা খেয়াল করি না এবং যেটাকে সহযোগিতাও করে না বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান। এটা করা দরকার, কারণ আমি নিজে সাংবাদিকতা করেছিলাম, সাংবাদিকতার মধ্যে ছিলাম। তো আমি এই জিনিসগুলো বলছি, এগুলো হচ্ছে নিটি গ্রিটি গুলো। আর যারা স্বতঃস্ফূর্ত ভাবে সামনে এগিয়ে আসছে, তারা বেশিরভাগই বিং স্পন্সার্ড বাই আদার্স। স্পন্সার্ড মানে আমি বলবো, যারা দেশে কিছু এজেন্ডা নিয়ে কাজ করে, সেই এজেন্ডা গুলো বাস্তবায়ন করার জন্য মিডিয়ার কিছু লোককে তারা সিলেক্ট করে করে তাদের দিয়ে সেই কাজগুলো করতে চেষ্টা করে। তো আমাদেরও হুঁশিয়ার হতে হবে
যারা আমরা সচেতন নাগরিক এবং বাংলাদেশের পক্ষে থাকতে চাই এবং বাংলাদেশের জন্য কাজ করতে চাই, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কাজ করতে চাই, আমাদের সজাগ থাকতে হবে এরা কারা। এবং আমরা সত্যিকার সাংবাদিকতার জন্য বাংলাদেশে আরো আরো শব্দটা খুঁজে পাচ্ছি না, আরো প্রস্ফুটিত হতে পারে, সেই জন্য আমাদের তাদের ব্যাকআপ করা দরকার এই সাংবাদিকতাকে। তো এখন আরেকটা ব্যাপার ছিল দেশের, আপনার সময় বোধহয় শেষ হয়ে যাচ্ছে না, তো বাংলাদেশে আসলে আমি আমার সহ আলোচক ওনার সঙ্গে একমত যে বাংলাদেশের জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই। এখন যে পরিস্থিতিতে বাংলাদেশ আছে, বাংলাদেশ একটা তোপের মুখে আছে, কারণ ভারত বাংলাদেশকে স্ট্যান্ড করতে পারছে না। বাংলাদেশ যে স্বনির্ভরভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যে ডক্টর ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ যে সারা বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, এটা অনেকেই সহ্য করতে পারছে না। আমরা জানি, অনেকে এখানে মোসাদের কথা উল্লেখ করেছিলেন আপনি, মোসাদের সঙ্গে কিন্তু রয়ের একটা ওয়ার্কিং রিলেশনশিপ আছে, এটার অনেক প্রমাণও আছে, আপনাকে দেখাতে পারবো। এবং ইসরায়েলে বা আপনার গাজাতে যে ঘটনাগুলো ঘটছে, সেখানে কিন্তু ইন্ডিয়ানরা ইসরায়েলি সেনাবাহিনীতে জয়েন করেছে এবং ভারতীয়রা মুসলমানদের মারছে এবং তারা উল্লাসের সঙ্গে মারছে। এটা এক ধরনের মাইন্ডসেট তৈরি করা হয়েছে উদ্দেশ্যমূলক ভাবে। এটা আমরা জানি, এগুলো নিয়ে এক বিশদ আলোচনা আছে, অনেক দিক আছে যেটা হয়তো পরবর্তীতে আলোচনা করা যাবে। তবে এইটা আছে, সুতরাং আমাদের বুঝতে হবে যে আমরা কার সঙ্গে, কারা আমাদের প্রতিদ্বন্দ্বী, কাদের সঙ্গে আমাদের লড়াই করতে হচ্ছে। তো জাতীয় ঐক্যের কোনো বিকল্প নাই, আমাদের এইটাকে পার হতেই হবে, কারণ এত বড় রক্ত, এত বড় বিপ্লবের পরে আমরা যেই স্বাধীনতা পেয়েছি, অনেকেই বাংলাদেশের এই এই পর্বকে স্বাধীনতা বলতে রাজি না, কিন্তু কেন বলবো না? আজকে তো আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি, আজকে শ্বাস নিতে পারি, আমাদের ভয়ে ভয়ে তাকাতে হয় না কে আমাদের খেয়াল করছে, কিছু বললে ধরে নিয়ে যাবে কিনা। এটা কি স্বাধীনতা নয়? এটাই আমাদের স্বাধীনতা অর্জন করেছি আমরা। সুতরাং এই স্বাধীনতাটাকে ধরে রাখতে হবে, এটা আমাদের দেশের জন্য, জাতির জন্য, আমাদের বেঁচে থাকবার জন্য। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের এই আলোচনাটি ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই অনুষ্ঠানটিকে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের ইউটিউব চ্যানেলে যে মেম্বারশিপটি রয়েছে সেটি গ্রহণ করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল দেখা হবে রাত 9টা বাজে বাংলাদেশ সময়। এতদিন আমরা রোজার সময় 9টা 45, 9টা 30, কখন 10টায় করেছি বিভিন্ন সময়, কিন্তু এখন থেকে রাত 9টায় বাংলাদেশ সময়। দেখবেন কাল দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি। আসসালামু আলাইকুম।